হ্যাঁ, ধন্যবাদ। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের একটি প্রকল্প তথ্য আঁকা প্রকল্পে যে সম্মানিত কর্মকর্তাবৃন্দ এখানে আছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। আজকে আমরা সুলতানপুর ইউনিয়নে আসছি আপনাদের সাথে কথা বলার জন্য উঠান বৈঠকে। তথ্য আপা যে প্রকল্পটা আছে, আমরা জানি যে তথ্যই শক্তি, তাই না? এখন এর শক্তি হচ্ছে তথ্য। এরা এখানে ব্যবসা, শিক্ষা, স্বাস্থ্য, আইন, কৃষি, জেন্ডার সহ বিভিন্ন ধরনের তথ্য আমরা কোথায় পাবো সেগুলো তারা এখানে আপনাদেরকে জানান দিচ্ছে বিভিন্ন ইউনিয়নে যাইয়া, যে উঠান বৈঠকগুলোর মাধ্যমে। সেখানে আমরা বিভিন্ন দপ্তর থেকে বিভিন্ন কর্মকর্তা বৃন্দ এসে আমরা সরকারের বিভিন্ন তথ্য, আমাদের দপ্তরের বিভিন্ন তথ্য আপনাদেরকে জানাই, আপনাদেরকে শক্তিশালী করি, যাতে আপনাদের চলার পথ এবং আপনাদের বলার জায়গাগুলো সহজ হয়। আপনারা কি খুশি এতে? আচ্ছা, আমরা এখানে আজকে যে কাজটা এখানে করতে আসছি, প্রাণী সম্পদ সম্পর্কিত কথাগুলো আমরা আপনাদেরকে জানাবো, প্রাণী সম্পদ সম্পর্কিত তথ্যগুলো আপনাদেরকে জানাবো। আপনাদের সরকার আপনাদের জন্য কি কি উদ্যোগ নিয়েছে, কি কি সুযোগ সুবিধা উপজেলা পর্যায় থেকে ইউনিয়ন পর্যন্ত সরকার সম্প্রসারণ করেছে, গ্রামে গ্রামে মানুষের দুয়ারে দুয়ারে নিয়ে যাচ্ছে সরকারি সেবাগুলো। আপনারা এখানেই দেখতে পাচ্ছেন, এখানে কয়েকটা মুরগিও আমরা দেখতে পাচ্ছি, ওইদিকে গরু দেখছি, মহিষ দেখছি, আবার আপনাদের গোথালে কিছু দুধের গরু আছে না? এগুলো কবুতর আছে, হাঁস আছে, এগুলো সম্বন্ধে আমরা আপনাদেরকে কথা বলবো, আপনাদের কথা আমরা শুনবো, আমরা উভয় পক্ষ কথা বলে কিছু সমাধান দেওয়ার চেষ্টা করব। কেমন? আজকে আমাদের এখানে আমাদের সাথে আছে সিলেট কৃষি ইউনিভার্সিটির আমাদের একটা ছোট বোন। সে আমাদের মতোই এই সাবজেক্টে 5 বছরের যে ডাক্তারিটা সে পড়তেছে। সে এখানে 25 ব্যাচের ছাত্রী, সে ফারজানা। সে আমাদের এই উপজেলায় থাকবে, এখানে চিকিৎসা কার্যক্রমগুলো দেখবে, আমাদের সম্প্রসারণ কার্যক্রমগুলো থাকবে। আমরা যে গ্রামে গ্রামে গিয়ে মহিলা নারীর ক্ষমতায়নের জন্য, মানুষের আত্মকর্মসংস্থান সৃষ্টির জন্য, মানুষের অর্থনৈতিক উন্নয়নের জন্য, মানুষকে উদ্যোক্তা তৈরি করার জন্য, মানুষের সুদিন ফিরিয়ে আনার জন্য কাজ করতেছি। এই বিভিন্ন ডাইমেনশনগুলো, খামার স্থাপন করার যে কাজগুলো আমরা করতেছি, সেগুলো তারা হাতে কলমে দেখবে এবং শিখবে। এই জন্যই সে আজকে আমার সাথে এখানে আসছে। তথ্য আপার প্রোগ্রামে, অন্যান্য প্রোগ্রামগুলোতে যাবে, আমাদের প্রোগ্রামগুলোতে যাবে, সমবায়ের প্রোগ্রাম আছে, ফিশারিজের আছে, কৃষির আছে, বিভিন্ন সেক্টরের যে প্রোগ্রামগুলো আছে সেগুলোতে আমরা যাব এবং ওদেরকে দেখাবো, হাতে কলমে শেখাবো। এটা কি ভালো হবে না? তারা বইয়ে পড়ে আসছে, ফিল্ডে এখন এসে শিখবে। আচ্ছা, আজকে যে আমরা এখানে আপনাদের এখানে আসছি, আমরা আপনাদেরকে হাঁস পালন সম্বন্ধে বলবো, এখানে মুরগি দেখতেছি, মুরগি পালন সম্বন্ধে বলবো, গরু পালন সম্বন্ধে বলবো, মহিষ পালন সম্বন্ধে বলবো। এখন কোরবানি উপলক্ষে অনেকের সার বিক্রি করতেছে না? আপনাদের কারো বিক্রি করতেছে? কার কার করতে হাত তুলেন তো একটু। কার কার বাড়ির সার বিক্রি করতেছে কোরবানি উপলক্ষে? গরু আসেনি? আপনারা কেউ ফালছে না? বিক্রি হয়েছে নি এখনো? আচ্ছা, আপনারা একটা জিনিস মনে রাখবেন, এই যে কোরবানির, এটা তো আমাদের একটা উৎসব, তাই না? এখানে আপনারা সার বা ছাগল বলেন, গরু বলেন, মহিষ বলেন, এটা যখন বিক্রি করবেন তখন অনেকগুলো ক্যাশ টাকা হাতে আসবে। এই সময় আপনারা কি করবেন? এই টাকাগুলো পুরোপুরি খরচ না করিয়া এখান থেকে কিছু টাকা আমার চাচার সাথে কথা বলিয়া রেখে দিবেন। সেটা দিয়ে ভবিষ্যতের ভাবনা ভাবাই জ্ঞানীর কাজ। সামনের কোরবানের জন্য এই কোরবান শেষ হলে ছোট মোটো আরেকটা গরু নিয়ে এটা পালতে থাকবেন। এখন দাম কম থাকবে, লাভ করতে হবে কিনতে, বেচতে না। আপনি কেনার সময় যদি কম দামে কিনেন তখন এটার খরচ কম হবে, বিক্রির সময় বেশি লাভ হবে আপনার। তাহলে কি করবেন? এইবারের কোরবানির গরু বা ছাগল যেটাই বিক্রি করেন সেটা থেকে কিছু অর্থ রেখে কোরবানির পরপরই সামনের বছরের কোরবানির জন্য কি আপনি করতে চান, সেটা ছাগল হোক, গরু হোক বা মহিষ হোক, অথবা অন্য যে কোনো উন্নয়ন কাজে ইনভেস্ট করার জন্য আপনি কিছু টাকা চাচাকে বুঝিয়ে টুঝিয়ে যেভাবে হোক রাখবেন। তাইলে হবে কি, আপনার সংসারের সচ্ছলতা ফিরবে। কথাটা কি খারাপ বললাম না ভালো বললাম? আপনি সামনের কোরবানিতে আপনি যদি 2টা টাকা ইনকাম বেশি হয়, আমারে কি 1 টাকা দিবেন? কিন্তু একটা হাসি দিবেন না? আমি আসলে আমার প্রাপ্তি হচ্ছে এটাই। আপনারা যখন হাসবেন তখন আমাদের দেশও হাসবে, আমাদের সরকারও হাসবে, আমাদের দিলের মধ্যে আমরা খুব আনন্দ পাবো। কেমন? আচ্ছা, আপনারা যে এখানে এই যে আমাদের ছোট ভাই বোনরা এখানে আছে, আমরা পুষ্টির কথাও বলবো আপনাদেরকে। আমরা আমাদের এখানে মারা বোনরা আছেন, আপনাদের পুষ্টির জন্য বলবো। একটা মানুষ বেঁচে থাকার জন্য অনেক ধরনের পুষ্টির দরকার হয়, ঠিক আছে? আমরা এই আলোচনাটা আজকে ফুল আমরা চালাই যাব এবং এখানে আপনাদেরকে সম্পূর্ণ কথাগুলো বলে যাব। একজন মানুষ সুস্থ থাকার জন্য
দৈনিক কমপক্ষে 250 ml দুধ দরকার। কতটুক? 250 ml অথবা 1 গ্লাস দুধ দরকার। আমরা বলি না যে 1 গ্লাস দুধ খাও, তাহলে দুধের মধ্যে কি আছে? ক্যালসিয়াম আছে। এই ক্যালসিয়ামটা মানুষের শক্তি, শরীর গঠনের জন্য কাজ করে। আবার আপনারা অনেকে ক্যালসিয়াম ট্যাবলেটও খান না? তাহলে ক্যালসিয়াম ট্যাবলেট না খাইয়ে দুধ খাইলে এটা তো আল্লাহ প্রদত্ত ন্যাচারাল খাদ্য। অনেকে বলেন আমি দুধ খাইতে পারি না, খালি পেটে ডিস্টার্ব হয়, তাইলে দই বসাইয়া দই খাবেন, অথবা অন্যান্য যে প্রোডাক্টগুলো বানানো যায় এগুলো খাবেন। এখন আসেন ডিমের জন্য, আমরা মাল্টিভিটামিন ক্যাপসুল খাই না? তাহলে দেখেন আল্লাহ প্রদত্ত একটা মাল্টিভিটামিন ক্যাপসুল হচ্ছে একটা ডিম। আমরা বলি একজন মানুষ সুস্থ থাকার জন্য বছরে অন্তত 108টা ডিম খাওয়া দরকার। কয়টা? 108টা, অনেকটা। সপ্তাহে 2টা করে ডিম খাওয়া দরকার। তাহলে ডিম খেলে আমাদের পুষ্টি হবে। কি হবে? আমাদের যে ছোট ভাই বোনরা আছে এদেরকে ডিম খাওয়াইতে হবে। ডিম খাওয়াইলে ব্রেন ভালো হবে। কি হবে? ব্রেন ভালো হবে, স্কুল কলেজে গেলে পড়ালেখা পাবে, চাকরি পাবে। কেমন? এইবার আছেন মাংস। আমাদেরকে আমাদের শরীর গঠনের জন্য আমাদেরকে প্রোটিন খাইতে হয়। প্রোটিনটা বেশিরভাগ আসে কোথা থেকে? মাংস থেকে, অন্য জায়গা থেকেও আসে। তাহলে মাংস খাওয়ার জন্য মাংস আমাদেরকে দৈনিক কমপক্ষে 120 গ্রাম বা আধ পোয়া, 1 পোয়ার অর্ধেক মাংস দরকার। কথাগুলো কি গুরুত্বপূর্ণ নাকি গুরুত্বপূর্ণ না? এটা জেনে রাখলে আপনাদের অনেক কাজে লাগবে। আপনারা যে প্রাণীগুলো পালেন, মুরগি বলেন, হাঁস বলেন, গরু বলেন, ছাগল বলেন, এগুলোতে হবে কি আমরা বলি কি আমাদের ঘরের মধ্যে চোর ডাকাত না ঢুকার জন্য আমরা দরজা লাগাই, তাই না? ঠিক এনিমেলের বডিতে জীবাণু না ঢুকার জন্য আমরা ভ্যাকসিন দিতে হবে। কি দিতে হবে? ভ্যাকসিন দিলে আর জীবাণু প্রাণীর বডিতে ঢুকতে পারবে না। আমরা যদি ঘরের মধ্যে চোর ডাকাত ঢুকে যায় তাহলে কি করতে হবে? পুলিশকে ফোন দিতে হবে অথবা গ্রামবাসীকে ফোন দিতে হবে। ঠিক একইভাবে গরু, ছাগল, হাঁস, মুরগি যদি অসুস্থ হয়ে যায় তাহলে ডাক্তারকে ফোন দিতে হবে, প্রাণী সম্পদ অফিসে ফোন দিতে হবে, অথবা আপনাদের এখানে আমাদের যে কর্মী আছে তাদেরকে ফোন দিতে হবে, তারা এসে চিকিৎসা করে যাবে। কেমন? আপনারা এখানে যারা মারা ভুন্ডা যারা আছেন, কয়জন নিজে উদ্যোক্তা হইতে চান যে একটা ছোট মুরগির খামার কিংবা একটা হাঁসের খামার, ছোট 20টা, 50টা, 100টা, 200টা, অথবা একটা গরু, অথবা সবচেয়ে সোজা হচ্ছে একটা ছাগল পালতে চান? কয়জনে পালতে চান? হাত তুলেন তো। পালতে চান এরকম আগ্রহ কয়জনের আছে? আগ্রহ আছে না? আচ্ছা, আগ্রহ থাকাটাই কিন্তু সমৃদ্ধির পথে এক ধাপ এগিয়ে যাওয়া। কেমন? ভিতরে যদি আগ্রহই না থাকে তাহলে কাজ কেমনে হবে? ঠিক আছে না? তাহলে আমরা আমাদের উন্নয়ন করার জন্য আমাদের ভিতর থেকে আগ্রহটা সৃষ্টি করতে হবে। কেমন? বাংলাদেশের প্রত্যেকটা উপজেলায় একটা করে প্রাণী সম্পদ অফিস আছে, উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল। ওখানে ডাক্তার আছে, কর্মীরা আছে, অফিসাররা আছে প্রতি ইউনিয়নে আপনাদের সেবা দেওয়ার জন্য। আর একটা কথা আমরা বলি যে আমাদের দেশের মানুষ তো বেড়ে গেছে অনেক, কিন্তু জমি কিংবা যে জায়গাটা আছে এটা তো আগেরটাই রয়ে গেছে। তাইলে এই কম জায়গার মধ্যে আমাদেরকে বেশি বেশি খাদ্য এবং প্রাণীজ অন্যান্য দ্রব্যগুলো উৎপাদন করে আমাদের খাইতে হবে না? তাইলে আমাদের যে দুধের গরুগুলো আছে এগুলো তো 1-1.5 লিটার দুধ দেয়। এদের উৎপাদন বাড়াইতে হইলে একটা গরুর দুধ উৎপাদন ক্ষমতা 15 লিটার 20 লিটার বাড়াইতে হবে। তাইলে হবে কি, ওই দেশি 10টা গরুর জায়গায় বিদেশি একটা গরু পাললেই অনেক দুধ পাওয়া যাবে। আমরা দেশিগুলোও পালবো, বিদেশিগুলোও পালবো, আমাদের দুইটাই দরকার আছে। কেমন? আবার এখন যে কোরবানির সিজনে দেখা যাচ্ছে বড় গরুরও চাহিদা আছে, আবার ছোট গরুরও চাহিদা আছে না? দুই ধরনের চাহিদা আছে। তাহলে আমাদের যদি আমরা ভবিষ্যৎ পাল্টাইতে চাই, আমাদের ভাগ্য পরিবর্তন করতে চাই, তাহলে আমাদেরকে করতে হবে কি, আমাদেরকে উদ্যোক্তা হইতে হবে, উদ্যমী হইতে হবে, আমাদের পরিবারকে সাশ্রয়ী হইতে হবে, আমাদের পরিবারকে প্রোডাকশনে যাইতে হবে এবং উন্নয়নধর্মী কাজে আমাদেরকে লাগাইতে হবে। এবং আমাদের পরবর্তী যে প্রজন্মটা আছে, আমাদের ভাই বোন, এদেরকে মেধাবী এবং হৃষ্টপুষ্ট, সুস্থ, সবল এবং মানে শক্তিশালী করে তুলতে হবে, মেধাবী করে তুলতে হবে। তাইলে আমাদের ভবিষ্যৎগুলো সুন্দর হবে। আমরা সামনে 2041 সালের মধ্যে সুন্দর, সমৃদ্ধ, সোনার বাংলা, স্মার্ট বাংলাদেশ আমরা পাবো না? তাহলে আপনারা কি খুশি হয়েছেন? সবাইকে অসংখ্য ধন্যবাদ।